বাড়ালো। লামিয়া মুখ বাঁকিয়ে চলে গেল। লাবিব লামিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে আনমনে দীর্ঘশ্বাস ফেলে বুকে হাত চেপে চোখ বন্ধ করে বলে উঠল, ফিরে আয় আবার আমার কাছে। তোকে ছাড়া থাকতে বড্ড কষ্ট হয় আমার। বলেই চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। লাবিব হাতের উল্টো দিক দিয়ে চোখ মুছে নিচের দিকে হাঁটা ছড়ল। হলরুমে বসে আছে সবাই। লামিয়া সিঁড়ি বেয়ে নামতেই রাশেদ লামিয়াকে বলে উঠল, লামু, আমার ফোনটা ঘরে রেখে এসেছি, নিয়ে আয়। লামিয়া একরাশ বিরক্তি নিয়ে পা বাড়ালো রাশেদের রুমের দিকে। রুমে গিয়ে আশেপাশে না তাকিয়ে রাশেদের ফোন খুঁজতে খুঁজতে গুনগুন করতে লাগলো লামিয়া। বারান্দায় অন্ধকারে দাঁড়িয়ে অগ্নিচোখে রাগী গলে কাউকে শাসিয়ে ফোনে কথা বলছিল শুভ্র। হঠাৎ কাচের চুরির ঝুনঝুন শব্দ শুনে বারান্দা থেকে উকি দিয়ে রুমে তাকালো শুভ্র। লামিয়াকে দেখে অগ্নিচোখ ধীরে ধীরে শান্ত হলো। হালকা দমকা গরম হাওয়া যেন শুভ্রর শরীর ছুঁয়ে গেল। শুভ্র মুহূর্তে ঘেমে উঠল। শুকনো ঢোকিলে ঠোঁটগুলো জিভ দিয়ে ভিজে নর্মাল হতে চাইল, কিন্তু এই মেয়েকে দেখে নর্মাল হওয়াটা মুশকিল। চুরির ঝনঝন শব্দে যেন আরো মাতাল করে দিচ্ছে শুভ্রকে। লামিয়া ফোন খুঁজতে খুঁজতে চোখ ঘুরিয়ে বারান্দার দিকে তাকাতে আটকে উঠল। তারপর বুকে থুথু দিয়ে বলল, মুখে কি কথা নাই, নাকি কথা বলতে পারেন না? শুভ্র লামিয়ার কথা কানে না নিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছে লামিয়ার দিকে। তা দেখে লামিয়া বিরক্ত হয়ে বলল, কথা কানে যায় না? যখন দেখি তখনই চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকেন, হাসতে বা কান্না করতে জানেন না। আর এইভাবে ভূতের মতো দাঁড়িয়ে থাকার মানে কি? শুভ্র এক পা দু পা এগিয়ে আসতে আসতে বলল, হাসতেও পারি, কাঁদতেও পারি, পারি তো অনেক কিছুই, কিন্তু করি না। তবে আপনি যদি চান তাহলে করে দেখাতে পারি। কি দেখাবেন? আপনি যা চাইবেন মিস। এভাবে কাছে আসছেন কেন? বলে লামিয়া এক পা দু পা পিছিয়ে যেতে লাগলো। আমি কাছে যেতে চাই না, কিন্তু কিন্তু কি? ভ্রুকুচকে লামিয়া বলল, কিন্তু আমাকে আপনার কাছে টানছে। ভুলে গিয়েছেন সেদিন রাতের কথা? হুম, সেদিন রাতের কথা কিভাবে ভুলবো বলেন তো মিস? সেই মধুর রাত কি ভোলার মতো? বলে বাঁকা হাসলো শুভ্র। মধুর রাত মানে কি বলতে চান? লামিয়া এক পা দু পা করে পিছিয়ে আসতে আসতে একদম ড্রেসিং টেবিলের সাথে সে বাড়ি খেলো। পিছন ঘুরে দেখলো পিছনে যাবার আর জায়গা নেই। সামনে তাকাতে দেখলো শুভ্র তার একদম মুখের সামনে এসে পড়েছে। লামিয়া কিছু বলার আগেই শুভ্র লামিয়ার চোখে ল্যাপটানো কাজল আঙুল দিয়ে মুছে কানের পিছনে দিয়ে দিল। শুভ্রের এমন কাণ্ডে লামিয়া ভ্যাবাচাকা খেয়ে গেল। শুভ্র ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। তা দেখে লামিয়া শুকনো ঢোক গেল। হাতটা মনে হয় এখনই লাফাতে লাফাতে বাহিরে বের হয়ে আসবে। এই লোক সামনে আসলেই লামিয়ার সব শক্তি সব ধুলে মিশে যায়। লামিয়া শুভ্রের দিকে ভালো করে খেয়াল করে দেখল অস্বাভাবিকভাবে ঘামছে শুভ্র। লামিয়া কাঁপা কাঁপা গলে বলে উঠল, আপনি এমন ঘামছেন কেন? শুভ্র হাত বাড়িয়ে লামিয়ার সামনে থাকা এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে একটু ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ঘামছি না, বরং ধ্বংস হচ্ছি। আপনার এই আয়োজনে আমি ধ্বংস হচ্ছি, তাকে বুঝতে পারছেন না? আমাকে ধ্বংস করতে আজকে এত আয়োজন মিস। শুভ্রের এমন ফিসফিস কণ্ঠে লামিয়া কেঁপে উঠল। শুভ্র তা খেয়াল করলো। লামিয়া শুকনো ঢোক গিলে আবারও কাঁপা কাঁপা গলায় বলে উঠল, সরুন প্লিজ, আমার আমার ভালো লাগছে না। ভালো আমারও লাগছে না, কি করি বলেন তো? বেশ ঘোর লাগা কণ্ঠে বলে উঠল শুভ্র। যা ইচ্ছে করুন, কিন্তু সামনে থেকে সরুন, নয়তো ভালো হবে না। কি করবেন? কামড়ে দিব আমি, সরুন বলছি। বলেই শুভ্রর বুকে ধাক্কা দিল, কিন্তু শুভ্র এক চুলো নড়ল না। উল্টো লামিয়ার দুহাত চেপে ধরল। লামিয়া ছটফট করে উঠল। তার অস্বস্তি লাগছে। শুভ্রকে আজ অন্যরকম লাগছে। লামিয়া উপায় না পেয়ে সত্যি শুভ্রের হাত কামড়ে ধরল। শুভ্র তা দেখে বাঁকা হেসে বলল, ছোট্ট বাচ্চাদের মতো হাতে কামড়াকামড়ি কেন করছেন মিস? শুভ্রর কথা শুনে লামিয়া শুভ্রর হাত ছেড়ে দিয়ে বলল, ছাড়ুন আমার হাত, আর সরুন, আমি যাব। কিভাবে যেতে দেই বলেন তো? আমাকে যে কামড়েছেন সেটা ফিরিয়ে দিয়ে নেই, আমি আবার কারো ঋণ রাখি না।
বলেই হুট করে লামিয়ার গলায় মুখ গুজে কামড়ে ধরল লামিয়ার গলা। হঠাৎ এমন হয় লামিয়া থ মেরে রইল কিছুক্ষণ। হঠাৎ ব্যথা অনুভব হতেই লামিয়া ছটফট করে উঠল। ধাক্কা দিয়েও সরাতে পারল না শুভ্রকে। দাঁতে দাঁত চেপে জোরে ধাক্কা দিতেই শুভ্র ছেড়ে দিল লামিয়াকে। লামিয়া রেগে কিছু বলার আগেই রাশেদ কিছু বলতে বলতেই ঘরে ঢুকতেই শুভ্র আর লামিয়াকে দেখে থমকে গেল। লামিয়া রেগে শুভ্রকে ধাক্কা দিয়ে চোখ দিয়ে শাসিয়ে চলে গেল। শুভ্র তা দেখে হেসে উঠল। তারপর রাশেদের দিকে চোখ পাকিয়ে তাকালো। রাশেদ লামিয়ার যাওয়ার দিকে তাকে শুভ্রকে বলে উঠল, আমার কি দোষ ভাই? আমি কি জানতাম তোরা এখানে মারামারি করছিস? সব বাদ দিয়ে এখন তাড়াতাড়ি নিচে আয়। বলেই আলমারি থেকে ফোনটা বের করে হাঁটতে লাগলো দুজন। রাতের অন্ধকারের ফাঁকা রাস্তায় রক্তাক্ত শরীর নিয়ে দৌড়াচ্ছে একটি মেয়ে। হাত থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। নিজের যান হাতে নিয়ে দৌড়াচ্ছে মেয়েটি। পরনে সাদা শার্ট রক্তে ভিজে লাল বর্ণ ধারণ করেছে। তার পিছনেই তাকে ধরার জন্য দৌড়াচ্ছে কিছু কালো পোশাক পরা লোক। দৌড়াতে দৌড়াতে হঠাৎ মেয়েটিকে ধরে ফেল কালো পোশাক পরা এক লোক। বিশ্রী ভাষায় গালি দিয়ে মেয়েটার গালে চড় বসিয়ে দিতেই মেয়েটি ছিটকে মাটিতে লুটিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আরও কিছু কালো পোশাক পরা লোক তাকে চারপাশে ঘেরাও করে নিল। মেয়েটি আশেপাশে অসহায় চোখে তাকিয়ে দেখল তার পালানোর জায়গা নেই। মেয়েটিকে দেখে অসহায়ের মতো তাকাতে দেখে লোকগুলো হেসে উঠল। পাশ থেকে এক লোক বলেই হেসে উঠল। পাশ থেকে আরেকজন বলে উঠল। পাশ থেকে একজন বলে উঠল, ঠিক বলেছেন ভাই। আমার মুখের নালা টকবক করে চুল মালডারে টেস্ট করি। মাইরি হেব্বি সুন্দরী, চোখ একেবারে দাদাই দিছে। বলেই হেসে উঠল সবাই। লোকটির কথা শুনে মেয়েটি তার ডান হাতের উল্টো পিঠে ছোটের রক্ত মুছে থুতু ফেলে উঠে দাঁড়িয়ে হো হো করে হেসে উঠল। মেয়েটির হাসি দেখে লোকগুলো ফরকে গেল। পাশ থেকে একজন আরেকজনের কানে বলে উঠল, হাসছেন কেন এই মেয়ে? লোকটা কপালে ভাঁজ ফেলে বলল। মেয়েটি হাসতে হাসতে বলল, ভয় আর তোদের দেখে? আর হাসবো না কেন বলতো? আমার রূপ দেখে তোদের মুখ থেকে লালা টকবক করছে, কিন্তু যখন আমার আসল চেহারা দেখবি তখন মুখ থেকে লালা না, রক্ত ঝরবে। বলেই হেসে উঠল। মেয়েটির কথা শুনে লোকগুলো রেগে গেল। একজন রেগে বলে উঠল, ভাই মায়ার সাহস অনেক, চলেন দেখি আমাদের সাথে কিভাবে সাহস দেখায়। বলেই সামনে এগিয়ে যায়। মেয়েটির চুলের মুঠি ধরতে মেয়েটি কোমর থেকে ছোট্ট একটা নাইফ বের করে সাথে সাথে লোকটির ঘাড়ে ঢুকিয়ে দিতে লোকটি ছটফট করতে করতে মাটিতে শুয়ে পড়ল। তা দেখে সবাই একটু পিছিয়ে গিয়ে মেয়েটির দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। তখনই হঠাৎ একটা গুলি এসে মেয়েটির হাত ভেদ করে চলে যেতেই মেয়েটি চিৎকার করে একটু পিছিয়ে যেতেই সামনে তাকিয়ে দেখল হুডি পরা একটি অবয়ব। হুডি পরে থাকায় মুখ দেখা যাচ্ছে না, দাঁড়িয়ে আছে হাতে তার বন্দুক। অবয়বটি আবার শুট করতেই মেয়েটি সাইডে সরে যেতে গুলি চলে গেল পাশ দিয়ে। মেয়েটি দ্রুত পাশ থেকে ইটের টুকরো নিয়ে ছুড়ে দিল অবয়বটির দিকে। ইটের টুকরো যে অবয়বটির হাতে লাগতে বন্দুকটি ছিটকে পড়ে যেতে মেয়েটি আবার দৌড়াতে শুরু করলো। পিছন থেকে অবয়বটি কালো পোশাক পরা লোকগুলোকে বলে উঠল, এই মেয়ে জানি পালাতে না পারে, যেভাবে হোক মেয়েটিকে আমার চাই। অবয়বটির কথা শুনে লোকগুলো জি স্যার বলে মেয়েটির পিছনে দৌড়াতে লাগলো। লোকগুলো দৌড় দিতেই হুডি পরা অবয়বের পেছন থেকে বেরিয়ে এলো একটি কালো চোখ, তার রক্তিম হয়ে আছে। তার যেভাবেই হোক এই মেয়েটিকে তার চাই। মুখ লটকে বাইকে বসে আছে লামিয়া। মাহিরের ওপর ভীষণ রাগ লাগছে তার। ধরতে পেলে কাঁচা মরিচ মেখে রেঁধে খেয়ে ফেলতো ফাজিলটাকে। বাইক নিয়ে কোথাও যাওয়ার কথা হলে সবসময় মাহির আর লামিয়াই এক বাইকে থাকতো, কিন্তু এখন মাহির তাকে নিতে চায় না বাইকে। এই বাইক তো সেজু চাচাকে সেই জোর করেছিল কেনার জন্য, আর বাইক পেয়ে এখন মাহিরের ভাব বেড়ে গিয়েছে। এক মাঘে শীত যায় না, এটা সময় আসলেই বোঝাবে মাহিরকে। ওইদিকে মাহির হাফসাকে বাইকে নিয়ে বসে আছে। একটু পরপর মাহির বাইকের আয়নায় হাফসার দিকে তাকাচ্ছে। হাফসা বিষয়টা প্রথম খেয়াল করলেও পাত্তা দেয়নি, কিন্তু এখন পাত্তা দিচ্ছে। প্রায় কয়েকদিন ধরে মাহিরকে হাফসা ফলো করছে। চুরি চুরি চোখে তাকায় সে তার দিকে। তাই আয়নার দিকে তাকিয়ে মাহিরের দিকে তাকিয়ে সোজাসুজি বলে উঠল, আমাকে কি সুন্দর লাগছে। হাফসার এমন কথায় মাহির চট করে চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। হাফসা তা দেখে বলে উঠল,
এখন বুঝি সুন্দর লাগছে না, তাই অন্যদিকে চোখ ঘুরিয়ে রেখেছো? হাফসার কথায় মাহির অন্যদিকে তাকিয়ে জবাব দিল। সুন্দর জিনিসের প্রতি আমার আগ্রহ নেই হাফসা। তাহলে তাকিয়েছিলে কেন? তোমার ভুল হচ্ছে। আমি তোমাকে না, আমি আয়নায় নিজেকে দেখছিলাম আমাকে সুন্দর লাগছে কিনা। বিয়ে বাড়িতে যাবো, একটা ব্যাপার স্যাপার আছে না? মাহিরের কথায় হাফসা মন ভার করে বসে রইল, কোনো কথা না বলে। বের হওয়ার জন্য সবাই প্রস্তুত। ইসলাম বাড়ি থেকে একে একে খান ও ইসলাম বাড়ির সব ছেলেমেয়েরা বের হয়ে গেল আয়নাদের বাড়ির উদ্দেশ্যে। আরিফ গাড়ি ড্রাইভ করছে, রাশেদের পিছনে মুখ লুকিয়ে বসে আছে শারমিন। রাশেদ খেয়াল করলো কিন্তু কিছু বলল না। আসার সময় রাশেদ তাকে আনতে চায়নি, কিন্তু শারমিন জেদ করে রাশেদের বাইকে উঠেছে। পাশাপাশি সব গাড়িগুলো চলছে আপন গতিতে। হঠাৎ লামিয়া আশেপাশে না তাকিয়ে গলা ফাটিয়ে মাঝ রাস্তায় হাত তুলে গান ধরল। ওরে বেলায়েতের অধিকারী, আবার দয়াল বাবা ময়েজ ভণ্ডামি। বলতেই সবাই আহা বলে উঠল। তারপর লামিয়ার সাথে তালে তাল মিলিয়ে তাইব তাইবা মাহির গেয়ে উঠল। ওরে বেলায়েতের অধিকারী, আমার দয়াল বাবা মাইজ ভান্ডারি। বলতেই হামিদা, রাশেদ, আরিফ, লামহা, লাবিব, সাফওয়ান, আবির, হাফসা, ফারিয়া, জাহিদ আহা বলে উঠল। এইদিকে শুভ্র আয়নার লামিয়ার দিকে তাকিয়ে হাসছে। ওরে নুরানি জলক মারে জাল কলবের ভিতর, ওরে নুরানি জলক মারে জাল কলবের ভিতর, আয়না বসায়া দে মোর কলবের ভিতর। বলতেই সবাই আবার একসাথে বলে উঠল বাবারে। বলতেই লামিয়া, তাইব, তাইবা মাহির গেয়ে উঠল। আয়না বসাইয়া দে মোর বাবারে, আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর। গাইতে গাইতে গাড়ি এসে থামলো জ্যামে। আশেপাশের সবাই তাকিয়ে আছে তাদের দিকে। তারা কাউকে পাত্তা না দিয়ে গান গাচ্ছে মনের সুখে। 10 মিনিটের মতো লাগবে এই জ্যাম ছুটতে। সবাই বোরিং হয়ে বসে আছে। সবাই থামতেই হঠাৎ তাইব চিৎকার করে গেয়ে উঠল। ও অন্তরা রে অন্তরা, এখন আমার যে অবস্থা রে। আরে ও অন্তরা, ছিল না তো আগে। তোর সাথে কেউ কথা বললে খারাপ কেন লাগে অন্তরা? আশেপাশের সবাই তাইবের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। লাবিবের কানের পর্দা ফাটি এমন গান গাওয়ার লাবিবের কান ছিটছিট করছে। আবার অন্তরা শোনায় লামিয়া শুভ্রের বাইক থেকে নেমে তাইবের ঘাড় নিচু করে কয়েক হাত দিতেই তাইব মুখ ফুলিয়ে বসে রইল বাইকে। লাবিব কিছুক্ষণ স্তব্ধ থেকে পিছনে ঘুরে তাকালো তাইবের দিকে। মার্খি বেচারা মুখ ফুলিয়ে রেখেছে। তা দেখে লাবিব হেসে উঠল। ট্রাফিক জ্যাম ছুটতেই সবাই আবার গন্তব্যের দিকে রওনা হলো। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, তাই বিশাল আয়োজন করা হয়েছে। সাজানো হয়েছে পুরো বাড়ি, চারপাশে লাইট ঝলমল করছে। খান ও ইসলাম বাড়ির ছেলেমেয়েরা গাড়ি বেশ দূরে পার্ক করে আসলো আয়নাদের বাড়ি। শুধু আরিফ বাদে। ভেতরে প্রবেশ করতেই তাদেরকে বিয়ের কার্ড দেখাতে বলেই রাশেদ কার্ড দেখাতে ভেতরে প্রবেশ করতে দিল তাদের। এদিকে খান ও ইসলাম বাড়ির ছেলেদের দেখে চারপাশের সব মেয়েরা গিলে খাচ্ছে। সেদিকে তারা কেউ পাত্তা দিচ্ছে না। হঠাৎ একটি মেয়ে রাশেদের সামনে এসে দাঁড়ালো। রাশেদ মেয়েটার দিকে বিরক্ত হয়ে তাকালো। পিছনে শারমিন ভ্রু কুচকে তাকিয়ে আছে তাদের দিকে। মেয়েটি হেসে রাশেদকে বলে উঠল। মেয়েটির এমন কথাই রাশেদ বেশ শান্ত কণ্ঠে জবাব দিল। জি, আমি মেয়ের ফ্রেন্ড হই। বেশ খুশি হয়ে বলল মেয়েটি। মেয়েটার কথা শুনে শারমিন ফুঁসে উঠে বলল, না, যাওয়া যাবে না। শারমিনের এমন কথাই সবাই মুখ চেপে হাসলো। রাশেদ শারমিনের কথা শুনে হেসে মেয়েটিকে বলে উঠল, হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। রাশেদের কথায় মেয়েটি লাফিয়ে উঠে ফোন বাড়িয়ে দিল। রাশেদ হালকা হেসে ফোন নিয়ে নাম্বার তুলে দিল। রাশেদের এমন ব্যবহারে শারমিন কষ্ট পেল। ছলছল চোখে রাশেদের দিকে তাকালো, কিন্তু রাশেদ ফিরেও তাকাচ্ছে না তার দিকে। সে দিব্যি হেসে হেসে কথা বলছে মেয়েটার সাথে। শুভ্র শারমিনের মনের অবস্থা বুঝে মেয়েটার থেকে বিদায় নিয়ে প্রবেশ করলো বাড়ির ভেতর। সারি সারি সাজানো চেয়ারে বসলো সবাই একত্রে। শুভ্র সবাইকে একটা করে ব্লুটুথ দিতেই সবাই কানে ঢুকিয়ে নিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। হায় আল্লাহ, তোর গলায় কে এমন ভাবে কামড়েছে রে? তাইবার চোখ হঠাৎ লামিয়ার গলার দিকে যেতেই আতঙ্কে উঠল।
তাইবার কথাই সবে চমকে তাকালো লামিয়ার দিকে। লামিয়া দ্রুত চুল দিয়ে ঢেকে নিল গলার কামড়ের অংশ। ক্যাবলা হাসি দিয়ে বলল, কোথায় কে কামড়াবে বলতো? ওই যে বেলকি খামচে দিয়েছিল তখন। বলেই রাগী চোখে তাকালো শুভ্রের দিকে। বেটা এমন ভাব নিয়ে বসে আছে যে সে কিছুই জানে না, অসভ্য লোক। লামিয়া হাত বাড়িয়ে টেবিল থেকে পানির বোতল নিয়ে খেতে লাগলো। ভয়ে তার গলা শুকিয়ে আসছে। মাহির তাইবা সন্দেহ দৃষ্টিতে তাকালো লামিয়ার দিকে। বেলাকির মালিক কামড় না দিলেই হয়। চোখ ছোট ছোট করে বলল মাহির। মাহিরের এমন কথা শুনে লামিয়া বিষম খেলো। খ্যাক খ্যাক করে কাশতে কাশতে শুভ্রের দিকে তাকিয়ে দেখলো বেটা মিটমিট করে হাসছে। লামিয়া চোখ গরম করে তাকালো শুভ্রের দিকে। লামহা লামিয়ার মাথায় হালকা করে থাপ্পড় দিচ্ছে কাশি থামানোর জন্য। এদিকে বর এসেছে বলতে বলতে সবাই এগিয়ে গেল বরকে বরণ করতে। বর এসেছে শুনে খানু ইসলাম বাড়ির ছেলেমেয়েরা প্ল্যান মাফিক কাজ শুরু করে দিল। লামিয়া আস্তে করে বসা থেকে উঠে চলে গেল। তাইবা মাহিরও আস্তে করে যে যার কাজ শুরু করে দিল। লামিয়া হাঁটতে হাঁটতে চোখ গেল টেবিলে রাখা লাল পানির দিকে। তা দেখে লামিয়া শয়তানি হাসি দিল। আশেপাশে তাকে কাউকে না দেখে জুসের মধ্যে একটা লাল পানির বোতল তুলে ঢেলে দিল। এক একে বেশ কিছু জুসের মধ্যে ঢেলে দিতেই দেখলো কেউ আসছে। লামিয়া দ্রুত লুকিয়ে পড়ল টেবিলের নিচে। একটা ছেলে এসে বরযাত্রীর জন্য সে জুস ট্রের মধ্যে নিয়ে যেতেই লামিয়া টেবিলের নিচ থেকে বেরিয়ে এলো। প্রচুর গরম বলে ভুল করে একটা জুসের গ্লাস তুলে ঠকঠক করে খেয়ে নিতেই লামিয়া টনক নড়ল। গ্লাস সিটকে সরিয়ে ওয়াক করতে করতে মাথা কেমন ঘুরিয়ে উঠল। তাই পাশ থেকে আরও একটা গ্লাস তুলে ঠকঠক করে খেয়ে নিয়ে হাতের উল্টো দিকে দিয়ে মুখ মুছে একা একা হেসে এসে বলল, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। বিশ্বাস করো বেশি না, একটু। আর আমি ইচ্ছে করে খাইনি, ভুলে পেটে চলে গিয়েছে। বলেই হেসে উঠল। এদিকে সবাই প্ল্যান মাফিক কাজ করে বসে আছে লামিয়ার অপেক্ষায়। কিন্তু লামিয়া আসছে না দেখে শুভ্রর কপালে চিন্তার ভাঁজ পড়ল। এই মেয়েটার উপর এমনি অনেকবার অ্যাটাক হয়েছিল, তাই সে আর কোনো রিস্ক নিতে চায় না। তাই উঠে দাঁড়াতেই দেখলো বর এবং বরযাত্রী সবাই কেমন ঝিমাচ্ছে, মাতাল মাতাল লাগছে সবাইকে। তা দেখে শুভ্র ভ্রুকুচকে রাশেদকে কিছু বলতে যাবে, তার আগেই সব লাইট অফ হয়ে গেল। এতে সবাই বেশ অবাক হলো। শুভ্রর চিন্তা এবার আরও বেড়ে গেল। তাই দ্রুত উঠতে লাইট পড়ল স্টেজের উপর। শুভ্র চোখ ঘুরিয়ে স্টেজে তাকাতে কপালে ভাঁজ ফেল। সবাই তাকালো স্টেজের দিকে। তখনই স্পিকারে বেজে উঠল, আমার দিলের উইলে লিখে দেব যার নাম রে, হায় আমার দিলের উইলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে। লামিয়া গানের তালে তালে নাচতে শুরু করলো। সবাই হা করে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়াকে নাচতে দেখে তাইবা মাহির আর বসলো না, তারাও হাত তুলে নাচতে নাচতে চলে গেল স্টেজে। এদিকে চারজনের নাচ দেখে সবাই রীতিমতো হা করে তাকিয়ে আছে। হঠাৎ বড় উঠে মাতালের মতো একে বেঁকে চলে গেল স্টেজের ওপর। গান চেঞ্জ করে আরো একটা গান বেজে উঠল, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। শুরু হতে আস্তে আস্তে সব বরযাত্রী স্টেজে উঠে গেল নাচতে নাচতে। লামিয়াকে স্বাভাবিক লাগছে না, তার শুভ্র বেশ ভালোই বুঝতে পেরেছে। এদিকে বেশ মেতে উঠেছে পুরো বিয়ে বাড়ি নাচের দিকে। বর নেচে কুদে গায়ের জামা খুলে উপরে ঘোরাতে ঘোরাতে নাচছে। কনের বাবা এসব দেখে বেশ অবাক হলেন। হঠাৎ করে হিজড়াদের আগমন হতে বিয়ে বাড়িতে তুলকালাম কাণ্ড বাজিয়ে দিল টাকার জন্য। এত বড় করে অনুষ্ঠান করেছে আর হিজড়াদের মাত্র 20,000 টাকা দিতে পারবে না, তাই কনের বাবার সাথে হিজড়াদের তর্কাতর্কি চলছে। ওইদিকে বরের ও বরযাত্রীর পাগলামি নাচ, আর এদিকে হিজড়াদের এন্ট্রি। কনের বাবা 20,000 টাকা দিতে পারবে না শুনে হিজড়ারা সাংঘাতিক রেগে গিয়েছে। একজন তালি দিতে দিতে বলে উঠল, আরেকজন কনের বাবার পাঞ্জাবের কলার ধরে টানা হেঁচড়া করছে। এদিকে এই গ্যাঞ্জামের মধ্যে তাইবা মাহির বুঝল প্ল্যান সাকসেসফুল হয়েছে, তাই দৌড়ে নাচের আসর থেকে বেরিয়ে গিয়ে আবার ঘুরে তাকালো।
বর মাটিতে শুয়ে নাগিন ডান্স দিচ্ছে, তা দেখে হেসে দৌড় দিল। শুভ্র ভিড় ছেড়ে লামিয়ার হাত টেনে বের করে নিয়ে আসতে লামিয়া এলোমেলো পায়ে পড়ে যেতেই শুভ্র লামিয়াকে সামলে নিল। ওইদিকে হিজরাতের সাথে তুমুল ঝগড়া হচ্ছে। আরিফ আস্তে করে আয়নাকে নিয়ে বেরিয়ে যেতে আয়নার কাজিন দেখে চিৎকার করতেই পেছন থেকে তাইবা মুখ চেপে ধরল। আরিফ আয়নাকে নিয়ে বেরিয়ে দৌড়াতে লাগলো গাড়ির দিকে। এদিকে তাইবার গুন্ডামি দেখে জাহিদ অবাকের চরম পর্যায়ে চলে যাচ্ছে। সব ঠিকঠাক মতোই চলছিল। শুভ্ররা বেরিয়ে আসতেই দেখলো কনির বাবা হিজরাদের সাথে ঝগড়া করছে। লামিয়া শুভ্রের থেকে নিজেকে ছাড়িয়ে এলোমেলো পায়ে এগিয়ে গেল কনির বাবার দিকে। এগিয়ে গিয়ে খিলখিল করে হেসে উঠতেই তারা লামিয়ার দিকে তাকালো। লামিয়া হিজরাদের দিকে তাকিয়ে বলল, এই টাকলা মাফিকের অনেক টাকা, বুঝতে পেরেছো তোমরা? পকেট